শুভ সকাল। তোমরা আমাকে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. আহ, আমাদের একটা করে ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে। আমাদের সব সেকশনে আজকে সেকেন্ড ক্লাস। আমরা প্রথম ক্লাসে শুরু করেছিলাম উইথ বেসিক ডেফিনিশন অফ জিওমরফোলজি, এবং একটা কোয়েশ্চেন আমরা অ্যান্সার দেখেছিলাম, যেটা ছিল ওয়াই জিওমরফোলজি ইজ নিডেড or civil engineering, or why study of geomorphology can help civil engineering যেটাই যেভাবে আমরা বলি। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হ্যান্ড আউটে দেয়া নাই, কিন্তু আমি ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম প্রত্যেক সেকশনে। গিভেন দ্যাট পয়েন্ট, আমরা এখানে শুরু করছি। এটা হলো আমাদের ফর্মাল হ্যান্ড আউট, যেটা আমরা এই ক্লাসে ফলো করব। ডেফিনেশন অফ জিওমরফোলজি, তোমাদেরকে বলেছিলাম যে পৃথিবীর গঠন, প্রকৃতি, পরিবর্তন, ইতিহাস, এটা যেই সাবজেক্টে ডিল করা হয় সেটাই হচ্ছে জিওমরফোলজি। এখানে আমরা ফর্মাল ডেফিনেশন দেখি: দ্য স্টাডি অফ দ্য ল্যান্ডফর্মস, অর্থাৎ পৃথিবীর যে গঠন, অফ দ্য আর্থ, ইনক্লুডিং দেয়ার হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস, এবং প্রসেস অফ অরিজিন, অর্থাৎ এই যে ল্যান্ডফর্ম, এই যে পৃথিবীর উপরিভাগের যে ভূমির যে ফরমেশন, তার অরিজিন, উৎপত্তি কিভাবে হয়েছে, এবং তার হিস্ট্রি, অর্থাৎ অতীত থেকে পরিবর্তিত হয়ে বর্তমানে যেখানে আছে সেখানে কিভাবে এসছে। This is the systematic examination of the landforms and their interpretation as records of the past history. Important point হচ্ছে systematic examination. যে কোনো branch of science is a study which has some systematic way or formal way to disseminate knowledge. সুতরাং এইখানেও আমরা যখন ল্যান্ড ফরমেশনের অরিজিন দেখছি, তার উৎপত্তি দেখছি, তার হিস্ট্রি দেখছি, এগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা পড়ার বা বোঝার চেষ্টা করি। এবং অতীত থেকে বর্তমানে আসতে যে ডকুমেন্টেশন আছে, যে ডেটা বা যে সায়েন্স আছে, সেটা কিভাবে করে এইখানে আসছে তার একটা ইন্টারপ্রিটেশন, সেটাও সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ একটা ব্যাখ্যা, বর্ণনা বা সায়েন্টিফিক ওয়েতে তার যে ইতিহাস, সেটার ইন্টারপ্রিটেশন। এখানে এরপরে বলা আছে the knowledge of this subject or this knowledge is used by different groups of sciences such as those related to geography, geology, geophysics, and of course geomorphology. তার মানে দিস সাবজেক্ট জিওমরফোলজি, এটা কিন্তু আমি বলেছিলাম যে বেসিক্যালি দিস ইজ টার্গেটেড ফর দ্য স্টুডেন্টস অফ জিওগ্রাফি, উইচ ইজ অলসো ব্রাঞ্চ। জিওলজি, তোমরা এই কোর্সেও জিওলজি একটা পার্ট তোমাদের এই C203-তে, বাট তার মানে এটা না যে জিওলজি আর জিওমরফোলজি একটাই কোর্স। জিওলজি আর জিওমরফোলজি দুইটা, কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর নিড ভিউ পয়েন্ট থেকে আমরা দুইটাকে 3 ক্রেডিট আওয়ারের মধ্যে দিয়েছি, বাট অফকোর্স দিজ আর টু ডিফারেন্ট সাবজেক্টস, জিওফিজিক্স অ্যান্ড জিওমরফোলজি। এই যে ডিফারেন্ট গ্রুপস অফ সায়েন্স আর ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ নলেজ এই সাবজেক্টটা পড়ে, তাদের এই জিওমরফোলজির বেসিক থিওরি গুলো তো একই, কিন্তু ডিফারেন্ট গ্রুপ অফ সায়েন্স, যেরকম আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা আমরা এটা পড়ছি, আমরাও বেসিক নলেজ অফ জিওমরফোলজি আমরা দেখছি, কিন্তু সেখান থেকে এই নলেজটা গ্রহণ করার পরে এটাকে যখন আমরা আমাদের পারপাসে ইউজ করছি, তখন আমাদের অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট। তার মানে এই যে ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ সায়েন্স যারা এটা ইউজ করছে, তাদের এই নলেজের মধ্যে কোনো ক্লিয়ার লাইন অফ সেপারেশন, অর্থাৎ এই পর্যন্ত এ পড়বে, এই পর্যন্ত এ পড়বে, এরকম নাই। হয়তো কমন থিওরি সবাই পড়ছে, কিন্তু যে যার মতো করে, যার অ্যাপ্লিকেশনের জায়গাটা যেরকম, সে সেরকম করে এটাকে ইউজ করছে। সুতরাং এটা এমন না যে এই পর্যন্ত জিওগ্রাফি স্টুডেন্ট পড়বে, এই পর্যন্ত জিওমরফোলজি স্টুডেন্ট পড়বে, বা এরা এই পর্যন্ত জিওলজির স্টুডেন্ট পড়বে। আমরাও দেখেছি, এই জন্য আমি প্রথম ক্লাসে এক্সাম্পলটা দিয়েছিলাম, টু শো ইউ অর টু ডেমনস্ট্রেট ইউ হাউ দিস নলেজ ক্যান বি ইউজড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
the different aspects of geomorphology. It establishes relation between the landforms and underlying rocks and is concerned with the interaction between denudation process and rock forming. Therefore, as you read this small line, you possibly feel there are some new terms in it, and eventually there are. এবং আমি তোমাদেরকে যখন এই লেকচারটা এক্সপ্লেইন করব, তখন I will try to explain these terms. So understanding or learning these new terms is important, এবং যেহেতু এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট, you have to learn how to use these terms এবং কোনটার কি মিনিং, সিমিলার টার্মগুলোর মধ্যে একটার সঙ্গে আরেকটার কি পার্থক্য এবং কোনখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হয়, এটা কিন্তু পার্ট অফ দ্য স্টাডি। সো প্লিজ লার্ন দিস। এখানে দেখো প্রথমে বলেছে it establishes relation between what? Relation between the landforms, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উপরের ভাগে যে ভূমির গঠন সেইটা, এবং তার নিচের আন্ডারলাইং রকস, অর্থাৎ আমরা পৃথিবীর উপরে সবচেয়ে উপরিভাগে যে মাটির উপরে বা যে সারফেসের উপরে চলি, এইটার নিচে রক বা পাথর বা অন্যান্য মেটেরিয়াল আছে। এখানে একটা কথা বলি, এখানে টার্মটা ইউজ করা হয়েছে আন্ডারলাইং রকস। আসলে এই রক বলতে বোঝানো হয়েছে পৃথিবীর ভিতরের যে মেটেরিয়াল, যার উপরে এই উপরের সারফেসটা দাঁড়িয়ে আছে, সেই ভেতরের মেটেরিয়াল। সো এই কোর্সের বিভিন্ন জায়গায় পৃথিবীর যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা বোঝানোর জন্য কখনো রক, কোথাও সেডিমেন্ট, কোথাও সয়েল, কোথাও আর্থ মেটেরিয়াল, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম ইউজ করা হবে। কিন্তু পৃথিবীর যে মেটেরিয়াল দিয়ে গঠিত, এটা তো আসলেও একটা মেটেরিয়াল না, এক এক জায়গায় এক এক রকম মেটেরিয়াল দিয়ে তৈরি। এই জন্য ডিপেন্ডিং অন কোন রিজিয়নে এই বইটা বা এই নলেজটা অ্যাকিউমুলেটেড হয়েছে, depending on that, different scientists used different terms. But no matter which term they use, all refer to the material which makes the formation of this earth. So, আমরা যদি underlying rock বলি, sediment বলি, earth material বলি বা soil বলি, actually all those refer to the material which forms the earth. Please remember this. So, all these terms will be used as synonyms. এখন আবার এখানে আসি, it establishes a relation between the landforms and underlying rock, অর্থাৎ আমরা সবচেয়ে উপরের যে সারফেসটা দেখি এবং তার নিচে যে আর্থ মেটেরিয়ালের উপরে এই সারফেসটা গঠিত হয়েছে বা দাঁড়িয়ে আছে, এই দুইটার মধ্যে যে সম্পর্ক, সেটা এই সাবজেক্ট স্ট্যাবলিশ করে। অর্থাৎ আমরা কোথাও দেখি যে ভূমিধস হচ্ছে, কোথাও অনেক ভারী লোড চাপালে, অনেক হেভি বিল্ডিং করলেও ফাউন্ডেশনের খরচ অনেক কম হচ্ছে। All these differences happen because of the relation between this landform and underlying rock. তার মানে দেখো, this aspect of geomorphology is very much needed by civil engineers or civil engineering, because আমরা তো আগেই বলেছি যে নদী কোন দিকে বেঁকে যাবে, কোনখানে কোন স্ট্রাকচার করলে তার ফাউন্ডেশনে কত খরচ হবে, এই খরচটা জায়গা ভেদে, এক জায়গায় লোকেশন এ, লোকেশন বি বা লোকেশন সি তে আমরা যদি তিনটা স্ট্রাকচার করার অপশন থাকে, তাহলে আমরা তিনটা জায়গায় একই স্ট্রাকচার তিন জায়গায় করার জন্য যে সুপার স্ট্রাকচারের তো খরচ একই, কিন্তু বেস বা ফাউন্ডেশনে যেই খরচ, সেটার কি ডিফারেন্স, সেটা নিশ্চয়ই নির্ভর করে সেই জায়গার ভূ প্রকৃতি বা জিওমরফোলজির উপরে, which in turn is basically the relation between the landform and underlying rocks. So this is very important aspect from civil engineering viewpoint and is concerned with the interaction between denudation process and rock form. এখানে দেখো দুইটা টার্ম আছে, and is concerned with, একবার বলেছে relation between এইটা, আরেকবার বলেছে is concerned with the interaction between, এখানেও কিন্তু between, তার মানে দুইটা জিনিসের মধ্যে যে ইন্টারাকশন, কোন দুইটা জিনিস, একটা হলো denudation প্রসেস আর একটা হলো রক ফর্মিং। denudation প্রসেস কি, এটা এখানে শর্ট নোট হিসেবে দেয়া আছে, is a term, denudation is a term for the total action of all processes by which
the exposed rocks of the continents are worn away and the resulting sediments are transported to the sea by the fluid agents. Can anyone explain? এই টার্মটা তোমরা দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে এই টার্মটা কথাগুলো দেখতে পাচ্ছ তোমরা? You can read, right? Can Yes. anyone explain Please. এটার মানে কি? এটার মানে কি? ডিনারেশনাল প্রসেসের শর্ট নোট এটা দেয়া আছে, মানে কি বলো তো? Anyone please volunteer? আচ্ছা, আমি এক্সপ্লেন করি। Actually, this is one example of how these geomorphology books are written. You see, sometimes this is very difficult for us, I mean, from students with civil engineering background to explain these sentences. So this is how the whole books of geomorphology are written, and আমি যেটা করেছি সেই বই থেকে ডিফারেন্ট যে মেটেরিয়াল গুলো আছে এগুলো আমি পিক করেছি। মেটেরিয়ালটা পিক করে আমি একটু সহজবোধ্য ভাষায় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে ল্যাঙ্গুয়েজ আমরা ফ্যামিলিয়ার উইথ সেই ল্যাঙ্গুয়েজে এটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি বা একটু লেখার চেষ্টা করেছি। দ্যাটস হাউ আই মেড দিস হ্যান্ড আউট। সো এই হ্যান্ড আউটে বেসিক্যালি কোর নলেজ অফ জিওমরফোলজি আছে, কিন্তু ইটস রিটেন মোর ইন দ্য কনটেক্সট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, যেন আমরা আমাদের অ্যাপ্লিকেশন সাইডটাকে ইজিলি বুঝতে পারি। তো আমি এটা এক্সপ্লেন করছি। This is a useful term for the total action of all processes. Denudation is a process যেখানে সবগুলো প্রসেসকে সামারাইজ করা হয়েছে। কোন কোন প্রসেস? বাই উইচ দ্য এক্সপোজ রক, অর্থাৎ এই যে রক আমি আগেই বলেছিলাম, রক সেডিমেন্ট যা কিছু বলি এটা হলো পৃথিবীর মেটেরিয়াল। এক্সপোজ রক মানে হচ্ছে যেই আর্ট মেটেরিয়াল গুলো ওয়েদারে এক্সপোজ আছে, অর্থাৎ সবচেয়ে বাইরে আছে, সবচেয়ে উপরে আছে, যেটা আলো বাতাস পানিতে এক্সপোজ বা খোলা আছে। অফ দ্য কন্টিনেন্টস, কন্টিনেন্টস মানে হচ্ছে স্থলভাগ, কারণ পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা হলো জলভূমি আর একটা হলো স্থলভূমি। এখানে সেই স্থলভূমির কথা বলা হচ্ছে যেখানে মাটি আছে, একটা মহাদেশ। সো এক্সপোজ রকস অফ দ্য কন্টিনেন্ট, অর্থাৎ সবচেয়ে বাইরের যে সারফেস অফ দিস ভূমি আর ওয়ার্ন অ্যাওয়ে, ওয়ার্ন অ্যাওয়ে হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে ক্ষয়ে যাওয়া, ঠিক আছে। অ্যান্ড দ্য রেজাল্টিং সেডিমেন্টস, এবং দেখো এই যে রক, এক্সপোজ রক যেটা খোলা আছে এটা সারফেসের উপরে, এটা যদি ক্ষয়ে যায় এবং এই ক্ষয়ে যাওয়ার ফলে রেজাল্টিং সেডিমেন্ট, দেখো এখানে রক ইউজ করলো, এখানে সেডিমেন্ট ইউজ করলো, অর্থাৎ এই রক ক্ষয়ে যে মাটির টুকরা তৈরি হলো, যা পৃথিবীর মেটেরিয়াল যা ক্ষয়ে তৈরি হলো ছোট ছোট টুকরা, সেটাকে বলছে রেজাল্টিং সেডিমেন্টস। আর ট্রান্সপোর্টেড টু দ্য সি, অর্থাৎ একখানে বাহিত হয়, একখান থেকে অন্যখানে পরিবাহিত হয়, এরকম আর কি। এটা কি দিয়ে পরিবাহিত হবে? টু দ্য সি বাই দ্য ফ্লুইড এজেন্ট, অর্থাৎ বৃষ্টি যদি হয়, যদি এরকম পৃথিবীর উপরে খোলা জায়গায় বৃষ্টি, পানি, আলো, বাতাস আসছে, সেখানে উপরের মেটেরিয়াল ক্ষয়ে যাচ্ছে, ছোট ছোট টুকরা তৈরি হচ্ছে, সেই টুকরাগুলো আলটিমেটলি বৃষ্টির পানির সঙ্গে ধুয়ে সারফেস থেকে খালে যাচ্ছে, খাল থেকে নদীতে যাচ্ছে, নদীর থেকে আরো নিচের দিকে বাংলাদেশের কথাই চিন্তা করে আরো দক্ষিণাঞ্চলে যে বঙ্গোপসাগরে পড়ছে। তার মানে পৃথিবীর উপরের যে মেটেরিয়াল আছে সেটা বিভিন্ন আবহাওয়া বা জলবায়ুজনিত কারণে ক্ষয়ে যে ছোট ছোট টুকরা তৈরি হয়ে সেই টুকরাগুলো পানিতে বাহিত হয়। ফ্লুইড এজেন্ট মানে হচ্ছে এখানে পানি, অফকোর্স পৃথিবীর উপরে ফ্লুইড এজেন্ট হচ্ছে পানি এবং বৃষ্টি, এবং সেটা যখন এরকম ক্ষয়ে যে আলটিমেটলি সমুদ্রে পড়ে, ড্রেন, খাল, নদী এবং আরো বড় নদী হয়ে আলটিমেটলি সমুদ্রে যেয়ে পড়ে, সেই হোল প্রসেসটাকে আমরা বলছি ডিনান্ডেশন। তার মানে ডিনান্ডেশন ইজ অ্যান ওভারঅল লোয়ারিং অফ দ্য ল্যান্ড সারফেস, অর্থাৎ ডিনান্ডেশন একটা ক্ষয়ে যাওয়ার প্রসেস। অর্থাৎ ডিনান্ডেশন বলতে আমরা ক্ষয় বুঝবো। এবং যখন পৃথিবীর সারফেসে ক্ষয় হয় তখন কি হয়? যেই জায়গাটা সমান ছিল সেই জায়গাটা মেটেরিয়াল ক্ষয়ে টুকরা টুকরা হয়ে গেলে এবং সেটা পানিতে ভেসে সমুদ্রে চলে গেলে, সেই জায়গাটা সমতল, যে জায়গাটা সমতল ছিল সেই জায়গাটা আরো নিচু হবে, যে জায়গাটা অরিজিনালি নিচু ছিল সেই জায়গাটা আরো নিচু হবে, যে জায়গাটা একটু উঁচু ভূমি ছিল সেটার উচ্চতা কমবে, এবং এভাবে কমতে কমতে পৃথিবীতে আহ অনেক উঁচু যে জায়গা আছে সেগুলো ক্ষয়ে ক্ষয়ে হয়তো সমতল ভূমির কাছাকাছি হয়, অনেক জায়গা যেগুলো সমতল ভূমি ছিল সেগুলো হয়তো ছোট ছোট
লেক বা পুকুর বা এরকম জিনিসে পরিবর্তিত হয়। তার মানে ডিনান্ডেশন প্রসেস মানে হচ্ছে একটা ক্ষয়ে যাওয়ার প্রসেস। আর রক ফর্মিং মানে কি? রক ফর্মিং মানে এই যে পৃথিবীর উপরে যে মেটেরিয়াল, যে রক বা সেডিমেন্ট, এটা গঠনের যে প্রক্রিয়া সেটা। তার মানে এই যে এখানে বলেছে এন্ড দিয়ে আমরা যে বলেছি ইজ কনসার্নড উইথ দ্য ইন্টারাকশন বিটুইন, এই বিটুইনের দুইটা হচ্ছে, একটা হচ্ছে ক্ষয়ে যাওয়া আর একটা হচ্ছে পৃথিবীর সারফেস গঠন হওয়া। এখানে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আছে আর ইম্পর্টেন্ট ফিলোসফি আছে। সেই ফিলোসফিটা দেখো, একদিকে পৃথিবী যখন ক্ষয়ে যায়, পৃথিবীর মাটি, আর একদিকে গঠিত হয়। এবং তোমরা সবাই ল অফ কনজারভেশন অফ ম্যাটার বা মেটেরিয়াল তোমরা জানো, বস্তুর অবিনাশিতাবাদ সূত্র। অর্থাৎ পৃথিবীর উপরে কোনো নতুন মেটেরিয়াল তৈরিও হচ্ছে না, তৈরি হওয়া কোনো মেটেরিয়াল ধ্বংসও হচ্ছে না। যা মেটেরিয়াল পৃথিবীর উপরে ছিল প্রথম থেকে তাই আছে এবং তাই থাকবে। এটাই হলো অবিনাশিতাবাদ সূত্র। তার মানে নো অ্যাডিশন, নো সাবট্রাকশন। কিন্তু আমরা তাহলে এই যে সমান জায়গাটা যে নিচু হয়ে যাচ্ছে, উঁচু জায়গা যে সমান হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আসলে? সেটা তো এখানে বলা আছে, এই ইন্টারাকশন বিটুইন দিয়ে তো সেই কথাটাই বলা আছে। আসলে কি হচ্ছে দেখো, আসলে পৃথিবীর সারফেস একটা গঠন, রক ফর্মিং, এবং একটা ক্ষয়। এই গঠন এবং ক্ষয়ের একটা সাইকেলের মধ্যে আছে সবকিছু। সেজন্য আমরা কোথাও দেখি ভূমি ক্ষয়ে গেছে, সে কোথাও দেখি মাটি ধসে গেছে, কোনোখানে রাস্তা ধসে গেছে। কিন্তু এই যে ধসে যাওয়া মেটেরিয়াল, মাটি বা রক বা যেটাই বলি, এটা কিন্তু নিঃশেষ হয়ে যায় নাই বা হয়ে যায় না। তো আমরা যদি আবার বেসিক সেন্টেন্সটা আসি, ইট স্ট্যাবলিশেস রিলেশন বিটুইন, তার মানে দুইটা জিনিসের মধ্যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করে। একটা হলো পৃথিবীর উপরিভাগের সঙ্গে তার নিচের অংশ, এবং আরেকটা হলো বিটুইন ক্ষয় এবং সৃষ্টি। তার মানে এই যে দুইটা সাইকেল, এই দুইটা সাইকেলের মধ্যে যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করা, দ্যাট ইজ দ্য বেসিক অ্যাসপেক্ট অফ জিওমরফোলজি। সো এই যে আমরা নদীর কথা বলেছিলাম, একটা এক্সাম্পল তোমাদের সেকশনে দিয়েছিলাম যে নদী তার গতিপথ পরিবর্তন করলে আমাদের বড় বড় ব্রিজ প্রজেক্ট নাল অ্যান্ড ভয়েড হয়ে যেতে পারে, আমাদের সমস্ত খরচ ব্যর্থ হয়ে যেতে পারে, বৃথা যেতে পারে নদী তার গতিপথ পরিবর্তন করলে। এখন নদী তো একটা আর্থ কম্পোনেন্ট, নদী তো তার মতো করে চলে। নদী কখন বাঁকছে, কখন কি হচ্ছে, এটা তো অতীত থেকে হয়ে আসছে। এবং নো ম্যাটার হোয়াট উই ডু, ইট গোস থ্রু দিস প্রসেস। এবং সেটাও দেখো একটা বেসিক্যালি একটা সাইকেলের মধ্যে আছে। কারণ আমরা যখন দেখি নদী তার গতিপথ পরিবর্তন করছে, তখন কিন্তু নদীর এক পার ভাঙে। এবং আমাদের কাছে বা মানুষের জন্য ভাঙার খবরটা অত্যন্ত জরুরি। কারণ যেখানে নদীটা পানি ছিল এবং যেখানে ল্যান্ড ছিল, এই নদীর পানির জায়গাটায় নদী প্রবাহিত হতো, কিন্তু আমরা প্রথমেই বলেছি যে বাংলাদেশের জীবন জীবিকা এবং মানুষের আর্থসামাজিক অবস্থা এই নদীর সঙ্গে জড়িত। কারণ কি, আমরা তখন বলেছিলাম যে ওই যে নদীর পার, ওই জায়গাটা খুব সুবিধাজনক বলে মানুষ সেখানে ব্যবসা, ঘরবাড়ি, চাষাবাদ, হাট বাজার, ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট, সিমেন্ট ফ্যাক্টরি, রড ইন্ডাস্ট্রি, এগুলো সব করেছিলাম বা করি। কিন্তু নদী তো আমরা কি করি তার সঙ্গে তার পরিবর্তন, এর হিস্ট্রি পরিবর্তিত হয় না। নদী যেরকম ছিল সেরকমই থাকে এবং সেভাবেই চলতে চেষ্টা করে। এই যে দেখো, এই একটা ফিলোসফি বিটুইন নেচার এবং হিউম্যান অ্যাকশন, এই দুইটার যে ইন্টারাকশন, জিওমরফোলজি ডিলস এক্স্যাক্টলি উইথ দ্যাট। সো আনলেস উই ক্যান ক্যাপচার দ্য ট্রেন্ড or history or tradition of this চেঞ্জিং প্যাটার্ন অফ দ্য আর্থ, আমরা কিন্তু নদীর পাড়ে বসতি করা বা ব্যবসা বাণিজ্য করা বা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা সেই মানুষের জীবন জীবিকা এবং তার বাড়ি ঘরের নিরাপত্তা বিধান করতে পারবো না। সো দিস ইজ দ্য ফাইন ইন্টারফেস বিটুইন নেচার অ্যান্ড অ্যানথ্রোপোজেনিক থিংস। অ্যানথ্রোপোজেনিক জিনিস মানে হচ্ছে মানব সৃষ্ট। এই যে আমরা ঘর বাড়ি করি, চাষাবাদ করি, এগুলো তো মানুষের তৈরি, এগুলো তো নেচারে না, এগুলো মানুষ করে। কিন্তু নেচার কি করে, নদীর গতিপথ নির্ধারণ করে এবং তার পরিবর্তন নির্ধারিত করে। সো দিস ইজ এ ভেরি ফাইন লাইন which aspect of geomorphology is very much needed to be studied by civil engineering। কারণ যখন
ওই পাশের ঘর বাড়ি ভেঙে যায় নদীর পাড়ের, তখন অনেক মানুষের জীবন জীবিকা এবং সম্পদের ক্ষতি হয়, যার সঙ্গে তার জীবন বা জীবনধারার সম্পর্ক আছে এবং যার সঙ্গে তার আর্থসামাজিক অবস্থার সম্পর্ক আছে, যার সঙ্গে জাতীয় অর্থনীতি এবং আর্থসামাজিক অবস্থার সম্পর্ক আছে। কারণ দেখো, নদীর পাড়ে যে লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের যে জীবন এবং জীবিকা, সেটা তো তাদের জীবিকা হিসাবে তারা আয় করে, কিন্তু এটা তো আমাদের জাতীয় যে আয় তার সঙ্গে যোগ হয়। কারণ একজন মানুষ কৃষি পণ্য বা ধান ফলাচ্ছে, পাট চাষ করছে, বা ডাল আলু যাই বলি চাষ করছে, এটা তো শুধু সে তার জীবিকা নির্বাহ করছে না, সে আমার জাতীয় যে উৎপাদন, সে জাতীয় উৎপাদনে সে কন্ট্রিবিউশন রাখছে। তাহলে এই নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে যদি মানুষের জীবন এবং জীবিকার ক্ষতি হয়, তাহলে তার মানে তোমার বুঝতে হবে যে আমার জাতীয় যে উন্নয়ন বা জাতীয় যে আর্থসামাজিক অবস্থা সেখানেও ক্ষতিগ্রস্ত হয়। কারণ ন্যাশনাল যে অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিং কিন্তু প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টিং যোগ করে কিন্তু জাতীয় অ্যাকাউন্টিং হয়। একজন মানুষ যে শস্য ফলাচ্ছে, আমি প্রকৌশলী হিসেবে যে কন্ট্রিবিউট করছি, সবই আমার ন্যাশনাল অ্যাকাউন্টিং এ যোগ হয়ে এই যে আমরা জিডিপি বা যাই বলি সেগুলো নির্ধারিত হয়। স্যার, হ্যাঁ বলো। রিনেম অপশনটা একটু কাইন্ডলি অ্যালাউ করলে আমাদের জন্য ভালো হতো স্যার। রিনেম অপশনটা অ্যালাউ করা নাই? ওকে, না হ্যাঁ স্যার। আমি দিয়ে দিয়েছি। এখন কি করতে পারছো দেখো তো একটু। জি স্যার, করা যাচ্ছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। তোমরা প্লিজ সবাই চ্যাট বক্সে তোমাদের নাম এবং স্টুডেন্ট নাম্বার লেখো। এটাই হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স। সো দিস ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ জিওমরফোলজি, এবং যেহেতু জিওমরফোলজি এই জিনিসটা ডিল করে, সেই জন্য দেখো এখানে আরো একটা আমরা এক্সাম্পল দিলাম কিভাবে জিওমরফোলজি নলেজ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। দেখো, নদী যে ডিনান্ডেশন এবং রক ফর্মিং এর মধ্যে দিয়ে যায়, আমরা কিন্তু ডিনান্ডেশন প্রসেসটাকেই খবর হিসাবে আনি, অর্থাৎ নদীর পাড় ভেঙেছে, এটা কি আমরা প্রথম এমার্জেন্সি খবর হিসাবে আনি। কারণ একজন মানুষের ঘর বাড়ি ভেঙে চলে যাওয়া বা আবাদি জমি ভেঙে চলে যাওয়া বা কোনো ইন্ডাস্ট্রি নদীর পাড়ের সঙ্গে ভেঙে চলে যাওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় ক্ষতি মানুষের। কিন্তু দেখো, আরেকটা ইন্টারেস্টিং পার্ট, এর পাশাপাশি কিন্তু রক ফর্মিং আছে, অর্থাৎ নতুন ভূমি গঠিত হচ্ছে। এই যে নদীর পাড় ভেঙে যে মেটেরিয়াল তৈরি হচ্ছে বা পানির মধ্যে আসছে, সেই মেটেরিয়াল কিন্তু নদীর পানির সঙ্গে বাহিত হয়ে অন্য কোথাও যে আবার নদীর নতুন পাড় গঠন করছে, কিন্তু কিন্তু সেই খবরটা কিন্তু এত তাড়াতাড়ি আসে না বা এত জরুরি না। কারণ নদীর পাড় যেটা গঠন করছে সেখানে তো নতুন চর জেগে উঠছে বা নতুন নদীর আহ ব্যাংক তৈরি হচ্ছে সেখানে। এটা তো এমার্জেন্সি কিছু না, কিন্তু মানুষের ঘর ভেঙে গেছে, এটা এমার্জেন্সি। সুতরাং দ্য ফিলোসফি ইজ, নদী কিন্তু শুধু ভাঙেও না, গড়েও। অর্থাৎ এই যে নদীর মধ্যে চর জেগে ওঠে, এটাও তো একটা ল্যান্ড ফরমেশন, রাইট? অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার। সো ল্যান্ড কিন্তু সে তৈরিও করে। তোমরা যদি পদ্মা ব্রিজ দিয়ে যাও বা যমুনা ব্রিজ দিয়ে যাও, তোমরা দেখবে যে দুই পাশে যে চরের মতো যেটা দেখা যাচ্ছে, যেটাকে আমরা ইউজুয়ালি স্যান্ড বার বলি, দেখবা যে আজকে এখানে আছে, হয়তো এক সপ্তাহ পরে গেলে ওইখানে ওইটা নেই, আরেক জায়গায় আছে। অর্থাৎ এই যে চরগুলো বা এই যে স্যান্ড বারের যে ফরমেশন, those are so dynamic and so quickly changing, especially during the monsoon when the water surface goes up and down very quickly. That's the time যখন আমরা দেখি যে এই চরগুলোর গঠন এবং অবস্থান খুব দ্রুত পরিবর্তিত হয়। এটা আমাদের জন্য সুবিধা বা অসুবিধার কারণ হচ্ছে সেটা ডিফারেন্ট। কিন্তু ইফ ইউ থিঙ্ক অফ দিস চেঞ্জ ফ্রম ন্যাচারাল ভিউ পয়েন্ট, যে নেচারে কি হচ্ছে, নেচার কিন্তু তোমাকে গঠন এবং সৃষ্টি এবং ক্ষয় এবং ভাঙন দুইটাই কিন্তু ঘটায় একসঙ্গে। বাট আমি যেটা বলেছি, মানুষের ভিউ পয়েন্ট থেকে ভেঙে যাওয়ার প্রসেসটা অনেক জরুরি, কারণ সেখানে মানুষ তার জীবিকা নির্বাহ করছিল। সো উই অনলি থিঙ্ক যে নদী শুধু ভেঙেই ফেলে, ভেঙে নিয়ে যায়, নদী কিন্তু গঠনও করে। সো
আমরা যে ব্রিজের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দেখুন আমরা আমরা কিন্তু বলেছিলাম যে নদী তার গতিপথ পরিবর্তিত করে এখান থেকে এখানে যাবে। নিশ্চয়ই বর্তমানে যে গতিপথ আছে সেটা নদী ভাঙনের ফলে একখান থেকে অন্যখানে যাবে, এবং একখান থেকে যদি অন্যখানে যায়, এটাও তো সত্যি যে নদী যেরকম যেখানে পানি ছিল না সেখানে যেরকম পানি যাচ্ছে, যেখানে আগে পানি ছিল সেখানেও তো ভূমি গঠিত হচ্ছে। তার মানে সেখানেও কিন্তু আমাদের প্যাসিভলি সেই এক্সাম্পলটাই আমরা দিয়েছি যে ভাঙন এবং গঠন এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং নেচার এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমরা সিভিল ইঞ্জিনিয়াররা এই গঠন এবং ভাঙনের মধ্যে মানুষের জীবন জীবিকার জন্য যা যা করণীয়, সেই করণীয় অ্যাকশনগুলো আমরা করি। কি কি করি? তাহলে আমরা আমাদের যে এক্সাম্পলটা দিচ্ছি সেটাই যাই। আমরা যখন ব্রিজ তৈরি করি তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুই পারে, হ্যাঁ, নদী শাসন করতে হয়, তোমাদের মনে আছে বা মনে থাকতে পারে। নদী শাসন করতে হয়, তার মানে মানুষ হিসেবে আমার প্রয়োজন হচ্ছে সেই ব্রিজটা করা এবং এনশিওর করা যে আমি কয়েক হাজার কোটি টাকা দিয়ে যে ব্রিজটা করলাম, নদী যেন কখনো গতিপথ পরিবর্তন করে এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে প্রবাহিত হতে না পারে। এবং এইটা গঠন করার জন্য এই যে রিভার ব্যাংক প্রোটেকশন বা রিভার ট্রেনিং এর এই কাজগুলো করার জন্য ডেফিনেটলি আমার নদীর গতি, প্রকৃতি, পরিবর্তন এবং পরিবর্তনের ইতিহাস আমাকে জানতে হয়েছে। এইটাই যে সাবজেক্টে পড়া হয় সেটাই হচ্ছে রিভার মরফোলজি। এবং আমি স্যাটেলাইট হোক, ফটোগ্রামেট্রি হোক, অন্য যে কোনো ড্রোন দিয়ে হোক, যেইভাবেই হোক, আমি এই নদীর অতীত থেকে বর্তমানে আসতে যে পরিবর্তনের প্যাটার্ন ফলো করেছে সেই প্যাটার্নটা আমি ক্যাপচার করি। এবং জিওমরফোলজি ইজ এ সায়েন্স, যার মধ্যে রিভার মরফোলজি ইজ এ সায়েন্স। সেই সায়েন্সের সাহায্য নিয়ে আমরা নদীর গতিপথ পরিবর্তনের যে প্রকৃতি সেটাকে আমরা সায়েন্টিফিক্যালি ক্যালকুলেট করি বা নাম্বার হিসেবে বের করে আনার চেষ্টা করি। যেই বের করে আনার ফলে ভবিষ্যতে আমাদের এই ব্রিজের নিচ দিয়ে নদীটা প্রবাহিত হতে হলে বা করাতে হলে দুই পারে আমি যে কলারের মতো যে জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, উইচ ইজ অ্যাকচুয়ালি রিভার ট্রেনিং বা নদী শাসন, সেইটা কত শক্তির বা কি ডিজাইনের করতে হবে সেটা আমরা করি। দেখো, খুব থিন লাইনে আমরা নেচার থেকে কি করে মানুষের প্রয়োজনে ইঞ্জিনিয়ারিং এ চলে আসি, এবং যখন আমরা বের করি যে এরকম একটা কলার পরাতে হবে, তখন সেই কলারের শক্তি কত হবে, উইডথ কত হবে, ডেপথ কত হবে, কোন মেটেরিয়াল লাগবে, কোন মেটেরিয়াল দিলে কত শক্তি হবে। আবার এত চওড়াও করা যাবে না নদীর একেবারে পাড় থেকে একদম মাঝখান পর্যন্ত চলে আসছে, নদীর নাব্যতা নষ্ট হয়, এটাও আমরা চাই না। সুতরাং বাস্তব অর্থাৎ নেচার, মানুষ এবং ইঞ্জিনিয়ারিং, এটার একটা ব্লেন্ড কিন্তু এক্সাম্পলটা। মানুষের প্রয়োজনে নেচারকে পরিবর্তিত করে, সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাপ্লাই করে, জিওমরফোলজির নলেজের হেল্প নিয়ে আমরা এই রিভার ব্যাংক প্রোটেকশন বা রিভার ট্রেনিং ওয়ার্ক ডিজাইন করি, যা আমরা অ্যাট দ্য এন্ড একটা রিভার ট্রেনিং, একটা নদীর পাড়, একটা বাঁধানো পাড়ের মতো উপর থেকে দেখলে মনে হয়, যার নিচে আসলে অনেকখানি গভীর, এবং এটা যেই কাজের জন্য আমরা দিয়েছি তার পিছে অনেক সায়েন্স আছে। সো অ্যাগেইন এই জায়গাটা আমি অত্যন্ত স্লোলি বলার চেষ্টা করছি, কারণ দিস ভেরি ফিলোসফি or understanding this very philosophy is very important for the students. কারণ if you do not understand the link between geomorphology, human need and civil engineering intervention, you will miss a big part. দেখো, এই কোর্সের ডিনান্ডেশনের ডেফিনিশন বা অ্যাসপেক্টস অফ জিওমরফোলজি সবই তুমি ভুলে যাবে, but at least if you remember the philosophy behind this, you can always get back to the knowledge contained within this subject and come back here in any time in your profession as and when needed. So এখানে যেন দেখো বলা আছে, it studies the evolution of landscape. evolution অর্থাৎ এই যে ভূমির যে সার্ফেস আমরা দেখি তার যে উৎপত্তি, পরিবর্তিত হয়ে আসার যে এভলিউশন, সেটা which is often called denudatial chronology, অর্থাৎ ডিনান্ডেশন আমরা দেখেছি ক্ষয়ে যাওয়ার প্রসেস। আজকের যে ল্যান্ড ফরমেশন, সেই ল্যান্ড ফরমেশন হচ্ছে এই ক্ষয়ে যাওয়ার একটা ক্রনোলজি, অর্থাৎ সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে ক্ষয়ে যাওয়ার যে চিত্র, সেটারই একটা স্টাডি হচ্ছে জিওমরফোলজি।
So I hope I could explain this line. It studies the actual process of erosion which give rise of landform. দেখো একদিকে হচ্ছে erosion, তোমরা জানো যে ক্ষয়, আর একদিকে হচ্ছে formation of land. এই যে আবার সেই কথাটা আসছে ক্ষয় এবং সৃষ্টির যে একটা অ্যাকচুয়াল প্রসেস কিভাবে সেটা হয় সেটাই আমরা এখানে ডিল করি। প্রিন্সিপাল জোনস অফ দ্য আর্থ, এটা একটু আমরা দেখি। এটা হলো সলিড আর্থ, যেটা একটা স্ফেয়ার, একটু চাপা দুই পাশে। এখানে দেখো আর্থের একটা অংশ কেটে সেকশন দেখানো হচ্ছে এবং আমরা ভিতরে দেখতে পাচ্ছি, এবং এটার রেডিয়াস হচ্ছে 3960 মাইলস বা অ্যারাউন্ড কিলোমিটারে দেখো 6370, মানে প্রায় 6500 কিলোমিটারের মতো এটা হচ্ছে রেডিয়াস। আমরা এখানে এখানে ক্রস সেকশনের ডাইমেনশন গুলো মাইলে দেওয়া আছে। এখানে দেখো 780, এখানে 780 আছে, উইচ ইজ 1255 কিলোমিটার। এইখানে 2160 আছে, এখান থেকে এই পর্যন্ত এটা মাইল, 2160 মাইল মানে 3475 কিলোমিটার। এটা হচ্ছে সলিড নীল অংশটা, আর নীলের বাইরে লাইট ব্লু এই অংশটা একদম সারফেস পর্যন্ত হচ্ছে 1800 মাইল, which is 2895, around 2900 কিলোমিটার। আর টোটালটা হচ্ছে 3960 মাইল, which is 6370, around 6500 কিলোমিটার। দিস ইজ দ্য সলিড আর্থ, অর্থাৎ আর্থের আমরা একদম বাইরের যে অংশ সেটা হচ্ছে ক্রাস্ট, একদম বাইরে। অর্থাৎ যদি আমরা মনে করি যে এটা একটা দিস ইজ অ্যান অরেঞ্জ, তাহলে দ্য ক্রাস্ট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। এই পৃথিবীর রেডিয়াস এখানে আমরা দেখেছি যে 6500 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি রেডিয়াস। তাহলে এই ক্রাস্ট এর উপরে আমরা চলাচল করি, এর উপরে আমরা থাকি। এই ক্রাস্ট হচ্ছে 16 থেকে 40 কিলোমিটার, 40 কিলোমিটার যদি ধরি, এটা হচ্ছে ক্রাস্ট। তো আমরা তো কোন একটা ক্লাসে আমি জিজ্ঞাসা করেছিলাম যে সিভিল ইঞ্জিনিয়াররা মাটির কত গভীর পর্যন্ত যায় সবচেয়ে বেশি, মানে আমাদের কাজ কত গভীরতা পর্যন্ত, বা কোন কাজে বলো তো দেখি। আমাদের মাটির ভিতরে কতটুকুন যেতে হয় ম্যাক্সিমাম? এনি আইডিয়া, কোনো এক্সাম্পল যে কতটুকুন আমরা যাই বলো তো দেখি, সামওয়ান ভলান্টিয়ার। স্যার ক্লাস যতটুকু পর্যন্ত আছে ততটুকু। আমরা ক্লাস তো আছে 40 কিলোমিটার, আমরা 40 কিলোমিটার যাই মাটির নিচে। স্যার 3-4 কিলো। কোথায় যাই 3-4 কিলো? টিউবওয়েল স্যার স্যার। ফাউন্ডেশন দেওয়ার জন্য 4 কিলো যাই। স্যার ফাউন্ডেশনের জন্য তো এত ডিপে যাওয়া লাগে না, কয়েকশো মিটার মতো। এক্স্যাক্টলি, কতটুকুন যাওয়া লাগে ফাউন্ডেশনের জন্য? স্যার পাইলিং তো মনে হয় 100 মিটার। আর 100 মিটার, আর কত মিটারে 1 কিলোমিটার? 1000 কিলো। তাহলে যদি আমি 200 মিটারও যাই, তাহলে 1 কিলোমিটারের কত অংশ এটা? 2.2। মানে 1/5 ভাগ। 1 কিলোমিটারের 1/5 আমরা ফাউন্ডেশনে যাই। যদি আমি ধরলাম 200 মিটার, তাই না? সে 200 মিটার মানে তাহলে 0.2 কিলোমিটার, আর ক্রাস্ট হচ্ছে 40 কিলোমিটার। এনিথিং এলস যেটা আরো গভীরে যায় মাটির নিচে? স্যার টানেল মাইনিং এগুলো কত কত গভীরে যায়? এক্সাক্ট তো বলতে পারবো না। হুম হুম স্যার বললাম এক্সাক্ট তো বলতে পারবো না। ওকে, তাহলে দেখো
ক্রাস্টের যে ডেপথ 40 কিলোমিটার, আমরা কিন্তু 1 কিলোমিটারও যাই না স্যার। এই 40 কিলোমিটারের ক্রাস্টটা পৃথিবীর স্কেলে যে আমরা এঁকেছি, দেখো ইভেন এই ডায়াগ্রামেও আমরা যে সলিড ব্লু লাইন দিয়ে ক্রাস্টটা দেখিয়েছি, এইখান থেকে রেডিয়াস যদি 6,500 কিলোমিটার হয়, তাহলে ব্লু লাইনটাই তো বেশি দেখানো আছে, তাই না? বেশি থিকনেস দেওয়া আছে না 40 কিলোমিটারের জন্য? ইয়েস জি স্যার। স্যার। তার মানে অ্যাকচুয়ালি পৃথিবীতে 40 কিলোমিটার ডেপথ এই লাইনটার থেকেও থিন, আর আমরা তার 40 ভাগের 1 ভাগ মানে তার 200 ভাগের 1 ভাগ সিভিল ইঞ্জিনিয়ার ডিল করে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ফিলোসফি, যে আমরা আসলে পৃথিবীর স্কেলে কত ক্ষুদ্র একটা লেয়ার নিয়ে সিভিল ইঞ্জিনিয়ার ডিল করি, তাই না? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমরা আসলে আর্থ ফরমেশনের একদম উপরিভাগে, আমি যদি একটা কমলা লেবুর সঙ্গে তুলনা করি, তাহলে তার যে স্কিন অফ দ্য অরেঞ্জ, তার থেকে অনেক ছোট আমাদের ডোমেইন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এবং এইখানে দেখো আমরা পৃথিবীর ভিতরের দিকটা দেখছি। এইখানে হলো সলিড ম্যান্টল, এই একদম উপরেরটা হলো ক্রাস্ট, এরপরে হলো ম্যান্টল, এরপরে এই ম্যান্টলের ভিতরে একটা লেয়ার, এটা হলো দ্বিতীয় লেয়ার, এবং একদম ভেতরে একটা লেয়ার যেটাকে বলা হচ্ছে কোর। এই কোর হচ্ছে 780 কিলোমিটার। আর এইখান থেকে ডিপার ব্লু অংশ, এটা হলো 2160 কিলোমিটার, সরি, মাইল। এইখান থেকে আউটার কোরটা হচ্ছে একদম বাইরের অংশ, যেটা সলিড ম্যান্টল, এই লিকুইড যে আউটার কোর, তার বাইরে এই লাইট ব্লুটা হচ্ছে 1800 মাইল, আর তার বাইরে হচ্ছে ক্রাস্ট। এটা আমরা এখন ডেফিনেশন দেখবো, কিন্তু জাস্ট লুক অ্যাট দিস ইনার layers of earth and its formation, and also you should understand how thin our interaction with the earth surface is compared to the whole dimension of the earth. তার মানে এইসব জায়গায় কি হচ্ছে, we are actually not at all related to that, কিন্তু কোনো কারণে এই ভেতরের ফরমেশনের কোনো কারণে সারফেসে যদি কোনো চেঞ্জ হয়, যেটা আমরা ভলক্যানো বা আর্থকোয়েক এইসব ভাবে দেখি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, রাইট? সেটা কিন্তু আমাদের কনসার্ন, বা সেটার জন্য আমাদেরকে আমাদের স্ট্রাকচার ডিজাইন করতে হয় বা এগেইন ব্যবস্থা নিতে হয়। তার মানে দ্য মেসেজ উই আর ট্রাইং টু কনভে টু ইউ ইজ আওয়ার স্টাডি ইজ relevant to very outer surface of the earth, but this outer surface activity may be connected with some inner activity which is manifested by some action happened on the surface of the earth. অর্থাৎ একদম বাইরে যদি কোনো অ্যাক্টিভিটি হয় ভেতরের কারণে, ওই যে আমরা বলেছিলাম যে ইন্টারাকশন বিটুইন দ্য টপ অ্যান্ড দ্য বিলো, দ্য লেয়ার জাস্ট বিলো, সেই জিনিসটা আর কি আমরা এখানে বলতে চেষ্টা করছি, যে ভিতরের অংশটা জিওলজি পার্টে আমরা পড়ি বা দেখি, কিন্তু জিওমরফোলজিতে আমরা তখনই কনসার্নড হই যখন এর কোনো কারণে সারফেসের উপরে কোনো অ্যাক্টিভিটি হয়। সো এই জিনিসটা মাথায় রেখে আমরা ডিফারেন্ট প্রিন্সিপাল জোনস অফ দ্য আর্থ আমরা এখানে দেখব: অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার অ্যান্ড বায়োস্ফিয়ার। এটা আমরা এখানে দেখব। আচ্ছা, তোমাদের মাহুয়া ম্যাডাম জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কোনো কমন টাইম কি দিয়েছো অনলাইন ক্লাসের জন্য, যে 3 জনে 3টা স্লটে ক্লাস? তোমরা শেয়ার করেছো টাইমটা? কোনো, তাহলে আমরা 3 জনে 3টা স্লটে ক্লাস নিতে পারি একসঙ্গে, যদি তোমরা মানে এটা তোমরা বলেছিলে সম্ভবত। আর একটু তোমরা জানিয়ে দাও, কারণ এটা জানালে তোমাদের সুবিধা, আমাদেরও সুবিধা।
we should come to a point কেন এরকম online offline এ মানে we are confused, you are also confused, so sooner the better. ঠিক আছে, তো এর পরের দিন আমরা প্রিন্সিপাল জোনস অফ দ্য আর্থ থেকে শুরু করব. So I think today we had a discussion on a very important aspect of geomorphology and civil engineering interaction. And there I wanted to convey the philosophy of nature, the human need or human activities, and contribution of civil engineers or civil engineering in it is the cycle that আমরা discuss করেছি. So next class we start with principal zones of the earth. ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে লেকচার হবে, দেখা হবে. ভালো থেকো, ধন্যবাদ. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম.